আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 সেপ্টেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। নামাজ আদায়ের পরে ওমান প্রবাসীর মৃত্যু, আকস্মিকতায় হতবাক সহকর্মীরা। বিমান বাংলাদেশের যাত্রীর লাগেজ থেকে টাকা চুরি, 6 কর্মী গ্রেপ্তার। কুয়েতের রাষ্ট্রদূতকে বিএনপি নেতার হুমকি, ফাঁস হয়েছে অডিও রেকর্ড। দোয়া মাহফিল করে সৌদিতে গ্রেপ্তার 8 প্রবাসী, মুক্ত করতে সরকারের সহায়তা চাই পরিবার। ড্রেন খননের সময়ে ভূমিধস, মালয়েশিয়ায় 2 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মাগরিবের নামাজ আদায়ের পর মোহাম্মদ মোস্তফা নামে এক প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় সুর এলাকায় তার মৃত্যু হয়। মোস্তফার বাড়ি চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায়। বর্তমানে তার মরদেহ সুরের একটি মর্গে রাখা আছে। ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন, নামাজ শেষে মসজিদ থেকে বের হলে মোস্তফা বুকে ব্যথা অনুভব করে। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন। সেখান থেকে সুর সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে মৃত্যু হয় তার। আমি এদিকে স্থানীয় ঠিকাদার মিজানের কাছ থেকে যা জানলাম, মৃত মোস্তফা ব্যাপারী 32 বছর ধরে ওমানে আছেন এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে জড়িত। কিন্তু শেষ 10 বছর 2014 পরে শেষ 10 বছর সে দেশে যেতে পারে নাই। বিভিন্ন ঋণ দেনা অনেক কিছু তার মানে চিন্তার বিষয় ছিল। ইভেন তার বিগত কয়েক মাস তো নিয়মিত চাকরিও নাই। না থাকাতে আগামী মাসের 25 তারিখে তার ভিসাও শেষ। এখন কিভাবে ভিসা নবায়ন করবে, অন্যদিকে কিভাবে তার বিভিন্ন দেনা কর্জ কিভাবে শোধ করবে, এই চিন্তায় কিছুদিন ধরে সে খুব টেনশনে ভুগতেছিল, মানে মানসিকভাবে খুব চিন্তাগ্রস্ত ছিল, এটা জানতে পেরেছি। এবং তার 2টি সন্তান রয়েছে দেশে। একটা বড় সন্তান, বড় মেয়ে, 14-15 বছর বয়স, প্রতিবন্ধী, এবং ছোট আর একটা ছেলে রয়েছে। এতটুকুই জানা গেছে মোস্তফা ব্যাপারীর ব্যাপারে। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুর সেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল। পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একজন চেন্নাইগামী যাত্রীর চেকড লাগেজ থেকে 6,800 ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6 জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের 5 জনকে পুলিশে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একজন পলাতক রয়েছে। চুরি যাওয়া 6,800 ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,10,000 টাকা। বিমান সূত্রে জানা গেছে, ওই যাত্রী 2 সেপ্টেম্বর বিমানের BG363 ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান। লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান, চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেকড লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত 6 জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলার 6 জনের মধ্যে 5 জনকে থানায় সোপর্দ করা হয় এবং 1 জন পালিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন দূতালয়ের প্রধান রাজনৈতিক সচিব, তাকেও কুয়েত থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ, এটা আমার কথা। কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও রাজনৈতিক কাউন্সিলর মনিরুজ্জামানকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন বিএনপির কুয়েত শাখার এক কথিত নেতা।
আলামিন সরকার নামে ওই নেতার সেই হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল অডিওতে তিনি নিজেকে রাজনৈতিক নেতার পাশাপাশি সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন এবং দূতাবাসে তার অসীম প্রভাব রয়েছে বলেও জানান। তো মুখে বড় বড় কথা যারা বলে তারা তো কাজ করে না। উনার কথা যেদিন আমি শুনছি উনি কাজ করতেছে ওই দিন আমি চুপ হয়ে গেছি। আমি বলার পরে নাকি শুনলাম উনি দূতাবাসে কন্টিনিউতে যাচ্ছে, কে আছে আমি জানি না ওনার। মানে আমি তো 6-7 বছর ধরে যাইতেছি আর আমারটা যাওয়াটা হালাল, এটা আমার বৈধ, কারণ দূতাবাসের সাথে আমার কার্যক্রম বেশি হবে এবং রাজনীতিক দলের সাথে যেহেতু আমি একজন সংবাদকর্মী। তো যখন শুনলাম উনার উপরে দায়ভার নিচে করছে আমি চুপ হয়ে গেছি, সত্য কথা আমি আর এই যাই নাই। পরে কালকে যাও স্বইচ্ছা আমি একটু গেছিলাম, আমি আবার বলে আসছি ওনাদেরকে এবং বলবো, আমি বুঝতে পারছি এখন যে যারা মুখে মুখে বড় কথা বলে তারা কাজ করে না। হ্যাঁ, তো আমি ইনশাল্লাহ করে দেখাবো। এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন দূতালয়ের প্রধান রাজনৈতিক সচিব তাকেও কুয়েত থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ, এটা আমার কথা ইনশাআল্লাহ, কারণ আমি বলি কম করি বেশি। অভিযোগ রয়েছে আলামিন প্রায়ই এ ধরনের উগ্র আচরণ করেন। সাংবাদিকতা আপনার পেশা নয়, আপনি মুখে বলেন, কিন্তু আপনি আলামিন রানার মতো কলজা ফাইটটা মরেন। আপনি কোন বালের চ্যাটের সাংবাদিক হয়ে গেছেন আমি জানি না। এই যে 2-4 কলম লেখে আমরা বাল লেখছি, লিখতে পারি, ভবিষ্যতে লিখবো। আপনি কোনো সাংবাদিকতার উপরে লেখাপড়া করে আইছেন না, এত ব্যাটাগিরি করেন না, বড় বড় কথা কুইতে কোনো আমার সামনে করেন না। খোঁজ নিয়ে জানা গেছে কুয়েত তাঁতি দলের সভাপতি হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়েছেন আলামিন। আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে তার সেই ঘনিষ্ঠতার প্রমাণ মেলে একাধিক ভিডিওতে। তবে শেখ হাসিনার পতনের পর নিজেকে তাঁতি দলের সভাপতি জাহির করে প্রভাব খাটাতে শুরু করেন। উগ্রতার সব সীমা অতিক্রম করলে খোদ বিএনপির কুয়েত শাখার পক্ষ থেকেও সতর্ক করা হয়, তবে বেপরোয়া আলামিন তাতে কর্ণপাতও করেননি। কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা তার এমন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করে সামাজিকভাবে বয়কটের দাবি তুলেছেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে আটক 8 প্রবাসী বাংলাদেশিকে মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ নুরুল কবির বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের মতো প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের মাহাইলে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে 8 বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল পুলিশ। এরপর থেকে তারা গত 23 দিন ধরে সৌদির কারাগারে আটক আছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবারও অসহায় দিন যাপন করছে। নুরুল বলেন, আটক প্রবাসীদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে পরিবার ও আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে যোগাযোগ করে, তবে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ছাড়া আটকদের মুক্তি সম্ভব নয়। যদি সরকার এ বিষয়ে ভূমিকা পালন করে তবে আটক প্রবাসীরা মুক্তি পেতে পারেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গুর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের কর্মকর্তা ও সদস্যদের একটি দল বাংলাদেশি 2 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করে, তবে তাদের নাম জানা যায়নি। ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় প্রায় 0.3 মিটার গভীর ভূমিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন তারা। নিহত 2 জনের মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নামাজ আদায়ের পরে ওমান প্রবাসীর মৃত্যু, আকস্মিকতায় হতবাক সহকর্মীরা। বিমান বাংলাদেশের যাত্রীর লাগেজ থেকে টাকা চুরি, 6 কর্মী গ্রেপ্তার। কুয়েতের রাষ্ট্রদূতকে বিএনপি নেতার হুমকি, ফাঁস হয়েছে অডিও রেকর্ড। দোয়া মাহফিল করে সৌদিতে গ্রেপ্তার 8 প্রবাসী, মুক্ত করতে সরকারের সহায়তা চাই পরিবার। ড্রেন খননের সময়ে ভূমিধস, মালয়েশিয়ায় 2 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।